Hello everyone, welcome to our new YouTube channel that's Learn Today. আজ আমরা সিটেট এর প্রিভিয়াস ইয়ার কোশ্চেন সলভ করব। ডিসেম্বর 2019-এ লাস্ট যে সিটেট হয়েছিল তার পেপার 1 এর চাইল্ড ডেভেলপমেন্ট অ্যান্ড পেডাগগির প্রথম 10টা প্রশ্ন আলোচনা করব। আলোচনা থাকবে অবশ্যই বাংলায়, কিন্তু সিটেটে আগত প্রশ্নগুলোর শুধুমাত্র অ্যান্সার কিন্তু আমরা দেখব না, প্রত্যেকটি উত্তর আমরা পর্যালোচনা করে সিদ্ধান্ত নেব। আসুন ভিডিও শুরু করা যাক। চলে আসছে আমরা প্রথম প্রশ্নে। দ্য মোস্ট ক্রিটিক্যাল পিরিয়ড অফ অ্যাকুইজিশন অ্যান্ড ডেভেলপমেন্ট অফ ল্যাঙ্গুয়েজ ইজ। ভাষার আত্তীকরণ এবং বিকাশের জন্য সবথেকে গুরুত্বপূর্ণ সময় হলো প্রিন্যাটাল পিরিয়ড, আর্লি চাইল্ডহুড, মিডল চাইল্ডহুড, অ্যাডোলেসেন্স। বাংলায় যদি আমরা দেখি তাহলে দেখব প্রিন্যাটাল পিরিয়ড অর্থাৎ জন্মপূর্ব অবধি অবস্থা, আর্লি চাইল্ডহুড প্রাথমিক বাল্য অবস্থা, মিডল চাইল্ডহুড মধ্য বাল্য অবস্থা এবং অ্যাডোলেসেন্স বা কিশোর অবস্থা আমরা বলতে পারি। এখানে যদি আমরা দেখি যে মোটের ওপর আমরা কোনো শিশু জন্মানোর পর তারপর তার জীবনের যে বিকাশ, জীবনের যে ধারা, তাকে মোটামুটিভাবে আমরা ভাগ করতে পারি শৈশব, বাল্য, বয়ঃসন্ধি, যৌবন এবং বার্ধক্য। এই বাল্যকালকে আমরা আবার দুভাগে ভাগ করতে পারি, যেমন প্রাথমিক বাল্য এবং পরবর্তী বাল্য। অর্থাৎ আর্লি চাইল্ডহুড বা ল্যাটার চাইল্ডহুড। এখানে আমাদের ভাষা আত্তীকরণের কথা বলা হয়েছে। নম চমস্কির কাছ থেকে আমরা এই শব্দটি পেয়ে থাকি। নম চমস্কির কাছ থেকে আমরা ভাষা আত্তীকরণের বিষয়টি সবথেকে গুরুত্বপূর্ণভাবে জানতে পারি। এছাড়া যদি প্রফেসর স্মিথের কথা দেখি তাহলে আমরা দেখব মোটামুটি বাচ্চা 1 বছরের মধ্যে 3টি করে শব্দ বলতে শেখে, 2 বছরে প্রায় 272টি শব্দ বলতে শেখে এবং 5 বছরে গিয়ে 2072টি শব্দ বলতে কিন্তু শিখে যায়। অর্থাৎ সবথেকে ক্রুশিয়াল টাইম বা সবথেকে ক্রিটিক্যাল পিরিয়ড ভাষা আত্তীকরণের ক্ষেত্রে, ভাষা অধিগ্রহণের ক্ষেত্রে, সেটা 2 থেকে 5 বছর, এই টাইমটাই বলা হচ্ছে। আর আমরা যদি দেখি সময়কাল হিসেবে তাহলে দেখব আর্লি চাইল্ডহুড কিন্তু আমাদের 2 থেকে 6 বছর বয়স পর্যন্ত বাচ্চাদেরকে অন্তর্ভুক্ত করা হয়। আর্লি চাইল্ডহুডের মধ্যে কিন্তু 2 থেকে 6 বছরের বাচ্চাদের অন্তর্ভুক্ত করা হয়। তাহলে বলার অপেক্ষা রাখে না, আমাদের সঠিক উত্তরটি হলো আর্লি চাইল্ডহুড বা প্রাথমিক বাল্য অবস্থা। আর্লি চাইল্ডহুড বা প্রাথমিক বাল্য। তাহলে ভাষা আত্তীকরণ এবং বিকাশের সব থেকে গুরুত্বপূর্ণ সময় কোনটি হলো? আর্লি চাইল্ডহুড বা প্রাথমিক বাল্য অবস্থা। চলে আসছে আমরা পরবর্তী প্রশ্নের ক্ষেত্রে। শুধুমাত্র উত্তর দেখতে গেলে কিন্তু আমরা যে কোনো বই থেকে পেয়ে যাব, কিন্তু উত্তরের সঙ্গে সঙ্গে যে অ্যানালাইসিসগুলো আমরা করছি সেগুলো মাথায় রাখা খুব জরুরি। তার কারণ একটা প্রশ্ন থেকেই আমরা অনেক ধরনের প্রশ্নের উত্তর কিন্তু দিতে পারবো, তবেই আমাদের প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন আলোচনা করার বা কোশ্চেনের উত্তর আলোচনা করার একটা সার্থকতা থাকবে। তা না হলে শুধুমাত্র যদি আমি উত্তর দেখতে থাকি তাহলে কিন্তু অনেক ক্ষেত্রেই কোনোভাবে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন করার উপযোগিতা থাকবে না। তাই অবশ্যই যে সমস্ত এক্সপ্লেনেশনগুলো দেওয়া হচ্ছে সেগুলো আরো ভালোভাবে মাথার মধ্যে বসিয়ে নিতে হবে। এছাড়া পরবর্তীতে বিভিন্ন রকম ভিডিও আসবে যেখানে এই সমস্ত থিওরিগুলো ডিটেলসে আলোচনা করা হবে। তো চলে আসছি আমরা দ্বিতীয় প্রশ্নে। দ্বিতীয় প্রশ্ন কি বলা আছে দেখে নিই। Which of the following is a stage of moral development proposed by লরেন্স কোহলবার্গ? লরেন্স কোহলবার্গ প্রস্তাবিত নিচের কোনটি নৈতিক বিকাশের একটি পর্যায়? আমরা জানি পিয়াজে, কোহলবার্গ এবং ভাইগটসকে আমাদের সিলেবাসের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ অধ্যায় এবং 3 জন আমাদের মনোবিজ্ঞানের অত্যন্ত গুরুত্বপূর্ণ 3টে স্তম্ভ বলা যেতে পারে। তো কোহলবার্গ নৈতিক বিকাশের কথা বলেছিলেন, তার কোনটি নৈতিক বিকাশের একটি পর্যায় সেটা আমরা এখন দেখব। প্রথমটা আছে লিটেন্সি স্টেজ, যেটাকে আমরা বাংলায় বলতে পারি প্রসূপ্তি অবস্থা। পরেরটা আছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন, যেটাকে আমরা বাংলা করলে বুঝতে পারছি যে সামাজিক অনুবন্ধ অবস্থা যেটা বলতে পারি। এর পরবর্তীতে রয়েছে কংক্রিট অপারেশনাল স্টেজ, যেটাকে আমরা বাংলায় মূর্ত সক্রিয়তা স্তর বলে থাকি। এছাড়া আছে ইন্ডাস্ট্রি ভার্সেস
ইনফিরিয়রিটি স্টেজ। যারা ভিডিওটি দেখছেন তারা সকলেই কিন্তু উত্তরটি খোঁজার চেষ্টা করুন। উত্তরটি যদি নিজে থেকে বলতে পারেন তাহলে জানবেন যে আপনাদের প্রস্তুতি অনেকটাই এগিয়ে গেছে। উত্তর দেখার পূর্বে আমরা কোহলবার্গের কিছু নৈতিক বিকাশের পর্যায়গুলো দেখে নিই। কোহলবার্গের নৈতিক বিকাশের পর্যায় দেখতে গেলে আমরা প্রথমে দেখতে পাই যে 3টে পর্যায় রয়েছে, খুবই উল্লেখযোগ্য কিন্তু কোহলবার্গের মরাল ডেভেলপমেন্টের যে থিওরিটা রয়েছে তার পর্যায় কিন্তু 3টে, অর্থাৎ লেভেল 3টে, কিন্তু স্টেজ বা স্তর কিন্তু 6টা। ঠিক আছে, একটা প্রাক প্রথাগত পর্যায়, একটা প্রথাগত পর্যায়, আর একটা উত্তর প্রথাগত পর্যায়। এবং প্রাক প্রথাগত পর্যায়ের ক্ষেত্রেও আমরা দুটো ভাগ দেখতে পাই। প্রাক প্রথাগত পর্যায়ের ক্ষেত্রেও আমরা দুটো ভাগ দেখতে পাই, যেটা প্রাক প্রথাগত পর্যায়ের মধ্যে দুটো স্টেজ রয়েছে। প্রথমটা হচ্ছে যে শাস্তি এবং বাধ্যতামূলক স্তর, অর্থাৎ শিশুদেরকে কোনো কাজ করলে, কোনো অন্যায় কাজ করলে শাস্তি দেওয়া হতে পারে এই ভয়ে তারা কিন্তু অনেক বেশি কথা শুনে চলে বা অন্যের বাধ্য হয়, নিয়ম নীতি অনুসরণ করে। এবং পরবর্তীতে যে স্তরটা দেখতে পাচ্ছি সেটা ইচ্ছে মতো আচরণের, অর্থাৎ শিশুরা তাদের আচরণের জন্য কোনো কারণ কিন্তু তারা দিতে পারে না। কেন কি ধরনের আচরণ করে তার কিন্তু কোনো কারণ হয় না। তারা নিজেদের স্বার্থ রক্ষার জন্য, অর্থাৎ ভয় ভীতির ইত্যাদির কারণে তারা একটা মোটামুটি রুলস মেনে চলে, কখনো কখনো নিজের ইচ্ছে মতো অন্যান্য কাজও করে ফেলে, যেটার কিন্তু কোনো রকম মোটিভ বা কারণ থাকে না। প্রথাগত পর্যায়ে যদি আমরা দেখি তাহলে দেখে নেবো যে অপরের সমর্থন তারা আশা করে এই স্তরে এসে, যে বন্ধুরা কিরকম ভাবে মেনে নেবে বা অন্যান্যরা কিরকম ভাবে মেনে নেবে। এই বয়সের বালকেরা বা প্রিয়ার গ্রুপের বালকেরা যদি সকলে তাকে মেনে নেয় তার কাজকর্ম, তাহলে তারা সেই ধরনের কাজকর্ম করতেই কিন্তু খুব বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে আর ইন্সপায়ারও পায় সেখান থেকে। আর চতুর্থ স্তরে আমরা দেখবো ল অ্যান্ড অর্ডার, অর্থাৎ নিয়ম নীতি, আইন সমাজ ইত্যাদি দেখে চলে। আইন সমাজ বলতে কি, যে এটা আমাদের করা উচিত, এটা আমাদের করা উচিত না, এই ধরনের একটা আর কি ধারণা তাদের মধ্যে তৈরি হয়ে যায়, যে আমাদের শিক্ষক মশাই শ্রেণীকক্ষে ঢুকলে আমাদের উঠে দাঁড়ানো উচিত। এটা মানে তাদের কাছে একটা ল হয়ে যায়, যে এই ধরনের কিছু কিছু ল আর কি তাদেরকে ঘিরে থাকে। তো এই স্তরে এই ল অ্যান্ড অর্ডার সম্পর্কিত একটা ধারণা তৈরি হয় এবং এগুলো তারা কিন্তু মেনে চলে, এটা উচিত অনুচিত বলেই মেনে চলে। পরবর্তীতে আমরা উত্তর প্রথাগত পর্যায়ে চলে যাব। উত্তর প্রথাগত পর্যায়ে প্রথমে হচ্ছে যে সেই লজিক, অর্থাৎ সিদ্ধান্ত গ্রহণে যুক্তি মেনে চলে, অর্থাৎ কোন কাজটা করবে কোন কাজটা করবে না সেটার জন্য কিন্তু যুক্তি দিয়ে নিজের আচরণকে নিয়ন্ত্রণ করে, যুক্তি দিয়ে নিজের আচরণকে নিয়ন্ত্রণ করে। পরবর্তীতে দেখবো আইন বা যুক্তি নয়, সে নিজের বিবেকের পক্ষ থেকে যেগুলো ইউনিভার্সাল ভাবে তার মনে হয় ঠিক বা উচিত অনুচিত, সমাজে যেগুলো সব থেকে বেশি গ্রহণযোগ্য এবং তার বিবেকের কাছেও যেখানে যে কাজগুলো করতে গেলে সে ছোট হয়ে যাবে না, সেই সমস্ত কাজই সে করে থাকে। তো যাই হোক, আমরা ফিরে যাই আবার প্রশ্নে। তাহলে আমরা দেখে নিলাম যে কোহলবার্গের নৈতিক বিকাশের 3টি পর্যায় রয়েছে আর 6টা হচ্ছে স্তর রয়েছে। তো আমাদের এখানে বলেছে কোহলবার্গের কোনটি একটি পর্যায়, ঠিক আছে, লিটেন্সি স্টেজ। লিটেন্সি স্টেজকে আমরা যদি বলি বাংলায় তাহলে বলবো প্রসূতি অবস্থা। এটি কিন্তু সিগমন্ড ফ্রয়েডের আলোচ্য একটি স্তর। এরপর যেটা আমাদের সব থেকে বেশি চোখে পড়ছে, মানে প্রশ্নটা দেওয়ার পর থেকেই চোখে পড়ছে, সেটা হচ্ছে কংক্রিট অপারেশনাল স্টেজ বা মূর্ত সক্রিয়তা স্তর, যেটা কিন্তু আমরা জানি পিয়াজের আর কি এটি একটি স্তর, মানে জিন পিয়াজে এটি এই স্তরটি ব্যাখ্যা করেছেন। তার প্রজ্ঞামূলক বিকাশের যে স্তরগুলো রয়েছে তার মধ্যে অন্যতম একটি স্তর বা 3 নম্বর একটি স্তর। তো সুতরাং এটিতে একেবারেই হবে না, তো লিটেন্সি স্টেজও হলো না, কংক্রিট অপারেশনাল স্টেজও হচ্ছে না। এরপরে যেটা রয়েছে ইন্ডাস্ট্রি ভার্সাস ইনফিরিটি স্টেজ, সেটাও এরিক এরিকসনের একটি স্তর, সুতরাং এটাও আমাদের হবে না। তাহলে পড়ে থাকলো কোনটা? দ্য সোশ্যাল কন্ট্রাক্ট ওরিয়েন্টেশন। এটা যদি আমরা দেখি তাহলে দেখব লরেন্স কোহলবার্গের 4th স্টেজ, যেখানে তারা ল অ্যান্ড অর্ডার মেনে চলে, অর্থাৎ সামাজিক বিভিন্ন আইন কানুন যেগুলো যেটা করতে হয়, যেটা করা উচিত, কারণের থেকেও এটা সমাজের সকলে মানে, সুতরাং এটা করা উচিত, এটা যখন তারা মানতে শেখে, সেই স্তরের কথাই এখানে বলা হচ্ছে। এরপর চলে যাচ্ছে আমরা 3 নম্বর প্রশ্নে। ডিউরিং দ্য ক্লাসরুম ডিসকাশন দ্য টিচার often pays more attention to a
boys than girl. This is an example of. শ্রেণীকক্ষে আলোচনার সময় শিক্ষক মশাই প্রায়ই মেয়েদের চেয়ে ছেলেদের দিকে বেশি মনোযোগ দেয়। এটি হলো কিসের উদাহরণ? জেন্ডার বায়াস, জেন্ডার আইডেন্টিটি, জেন্ডার রেলিভেন্স, জেন্ডার কনস্ট্যান্সি। বায়াস শব্দের অর্থ হলো পক্ষপাত। এখানে একটা বিষয় আমাদের বলে নেওয়া খুব দরকার, জেন্ডার আর সেক্সের মধ্যে কি পার্থক্য? জেন্ডার হলো সামাজিকভাবে তৈরি করা একটি শব্দ, এটা সম্পূর্ণভাবে বায়োলজিক্যাল একটি শব্দ। অর্থাৎ কি, সামাজিকভাবে আমরা নারী পুরুষের যে ভেদাভেদ করে থাকি সেটা কিন্তু জেন্ডার বলে আমরা আইডেন্টিফাই করে থাকি। জেন্ডার বায়াস অর্থাৎ যেটা লিঙ্গ পক্ষপাত আমরা বলে থাকি, অর্থাৎ কি অনেক ক্ষেত্রে শুধুমাত্র ছেলেদেরকে বেশি রকমের, এখানে আমরা প্রশ্নতেও দেখতে পাচ্ছি সেটাই, ছেলেদের প্রতি বেশি মনোযোগ দেওয়া হয়। মনে করা হয় যে ছেলেরা শারীরিকভাবে মেয়েদের তুলনায় অনেক সময় এগিয়ে থাকে বলে তারা সব বিষয়ে তারা এগিয়ে থাকবে, পড়াশোনা এবং অন্যান্য উন্নতির ক্ষেত্রে, বিকাশের ক্ষেত্রেও মেয়েদের থেকে ছেলেরা এগিয়ে থাকবে। এই ধরনের যে ধারণা সমাজে প্রচলিত রয়েছে সেটাকে জেন্ডার বায়াস বলা হচ্ছে। তাহলে উত্তর আমাদের বলতে অপেক্ষা রাখে না। জেন্ডার বায়াস, জেন্ডার স্টিরিওটাইপিং অ্যান্ড জেন্ডার রোল কনফার্মিটি। শিশুদের জেন্ডার স্টিরিওটাইপিং এবং লিঙ্গ ভূমিকা সম্পর্কিত প্রাচীনপন্থী যে সমস্ত ধারণা রয়েছে সেগুলো হ্রাস করতে নিম্নলিখিত কোন কৌশলটি কার্যকর হবে? আমরা আগের প্রশ্নের ক্ষেত্রেই দেখেছি যে জেন্ডার বায়াস একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ সমস্যা। শিক্ষক হিসেবে আপনাদের অবশ্যই কর্তব্য যে এই জেন্ডার স্টিরিওটাইপিং যে সমস্ত ধারণাগুলো রয়েছে এই সমস্ত ধারণা থেকে শিশুদের একেবারে মুক্ত করা। তো চলে আসছে আমরা অপশনে, ডিসকাশন অ্যাবাউট জেন্ডার বায়াস অর্থাৎ জেন্ডার পক্ষপাত নিয়ে আলোচনা করা। এমফাসাইজিং জেন্ডার স্পেসিফিক রোলস অর্থাৎ প্রতিটি জেন্ডারের স্পেসিফিক বিভিন্ন রোল অর্থাৎ বিভিন্ন আর কি তার কার্যকারিতা বিভিন্ন ধরনের সেট করে দেওয়া অর্থাৎ স্পেসিফিক করে দেওয়া। অর্থাৎ কি ছেলেরা এই কাজটা করবে, মেয়েরা এই কাজটা করবে, মেয়েরা রান্না বান্না করবে বা ঘরদোর গোছাবে, ছেলেরা বাইরের কাজ করবে। এইভাবে একটা যে আমাদের প্রাচীনপন্থী কাল থেকে এ ধরনের একটা যে বিভাজন চলেছে সেই বিভাজনটাকেই আমরা এক্সপ্লেন করব। তো এটা তো কখনোই হবে না, একেবারেই কাম্য নয় এটা আমাদের ক্ষেত্রে। উড বি টিচার হিসেবে এটা তো একেবারেই করবেন না আপনারা কেউই। সেগ্রিগেটেড প্লে গ্রুপস, আচ্ছা সেগ্রিগেটেড প্লে গ্রুপস অর্থাৎ হচ্ছে আলাদা আলাদা ধরনের একটা প্লে গ্রুপ করে দেওয়া, আলাদা ধরনের সেপারেট যদি প্লে গ্রুপ করে, অর্থাৎ ছেলেরা আলাদা মেয়েরা আলাদা। যদিও এই ধরনেরই আমাদের কিন্তু আমাদের সমাজে কিন্তু এই ধরনেরই প্রথা প্রচলিত রয়েছে, ছেলেরা আলাদা বসবে মেয়েরা আলাদা বসবে, গার্লস স্কুল বয়েজ স্কুল। কিন্তু আদপে ছেলে এবং মেয়েদের মধ্যে ছোট শিশুদের ক্ষেত্রে এই ধরনের যদি পার্থক্য আমরা করতে থাকি তাহলে অবশ্যই তাদের ক্ষেত্রেও কিন্তু তাদের মানসিকতার ক্ষেত্রেও কিন্তু এই ধরনের একটা পার্থক্য এসে যাবে, যেটা পরবর্তীকালে সমাজকে কিন্তু অনেকটা পেছিয়ে দেবে। তাই এটাও একেবারে সমর্থন করা যায় না, উড বি টিচার হিসেবে তো একেবারেই নয়। 4 নম্বরে দেখছে জেন্ডার সেগ্রিগেটেড সিটিং অ্যারেঞ্জমেন্ট। সেই একই পৃথকীকরণের কথা বলা হচ্ছে, এটার মানে হচ্ছে পৃথকীকরণ, লিখে দিচ্ছে। অর্থাৎ আলাদা ধরনের একটা সিটিং অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া, সেটা একই ব্যাপার হয়ে গেল যে ছেলে মেয়েদের মধ্যে একটা বৈষম্যমূলক মনোভাব তো আমরা তৈরি করেই দিলাম। শিক্ষক হিসেবে কিন্তু এটা একেবারেই কাম্য নয়। তাহলে আমাদের রাইট অ্যান্সার। এরপর আমরা চলে যাব 5 নম্বর প্রশ্নে। which of the following theorists while viewing children active seekers of knowledge emphasizing the influence of social cultural contents on their thinking, বাচ্চাদের জ্ঞানের সন্ধানকারী হিসেবে দেখার সময় কোন শিক্ষাবিদগণ বা মনস্তাত্ত্বিকবিদগণ তাদের থিওরিতে সামাজিক এবং সাংস্কৃতিক বিষয়বস্তু প্রভাবকে জোর দিয়েছিলেন? এখানে আমাদের যেটা সবথেকে উল্লেখযোগ্য মানে সবথেকে লক্ষণীয় বিষয় এই প্রশ্নের, প্রত্যেকটা প্রশ্নের কিন্তু আমাদের এক একটা কি ওয়ার্ড থাকে। আমরা যদি কি ওয়ার্ডগুলোকে খুঁজে বের করি তাহলে প্রশ্ন যে ভাষাতেই যত ঘুরিয়েই দিক না কেন আমাদের উত্তর করা কিন্তু ততটাই সোজা হয়ে যাবে। আমাদের হয়তো পুরোটা প্রশ্ন পড়েও দেখতে হবে না। যেমন এখানে আমি দেখতে পাচ্ছি অ্যাক্টিভ সিকার্স অফ নলেজ। অ্যাক্টিভ সিকার্স কে বলেছেন?
সেটা কিন্তু আমরা জানি, প্রত্যেকেই জানি, জেন পিয়াজেট বাচ্চাদেরকে অ্যাক্টিভ সিকার্স বা শিশুদের অ্যাক্টিভ সিকার্স বলেছেন, যেটার আমরা যদি বাংলা দেখি তাহলে দেখবো যে সক্রিয় জিজ্ঞাসু। এছাড়া তিনি বাচ্চাদেরকে লিটল সায়েন্টিস্ট বলেছেন জেন পিয়াজেট। তো আমরা বাকি অপশনগুলোকেও একটু আলোচনা করে নেব। বাকি অপশনগুলোতে যে যে মনোবিজ্ঞানীদের কথা বলা হয়েছে সেগুলো আমরা একটু দেখব। যেমন প্রথমত হচ্ছে ওয়াটসন। ওয়াটসন একজন বিহেভিয়ারিস্ট ছিলেন বা আচরণবাদী ছিলেন। ভাইগটস্কি সোশিও কালচারাল ডেভেলপমেন্ট বা সামাজিক ও সাংস্কৃতিক বিকাশ নিয়ে বলেছিলেন। যেহেতু এখানে সোশিও কালচারাল কথাটা বলা হয়েছে, সেজন্য আমাদের প্রত্যেককে হয়তো মনে হবে যে এটাই হয়তো উত্তর। এছাড়া আছে জেন পিয়াজেটের কথা রয়েছে, যিনি র্যাডিক্যাল কনস্ট্রাকশনের কথা বলেছেন বা নির্মাণবাদী। এছাড়া কোহলবার্গ, যিনি মরাল ডেভেলপমেন্টের কথা বলেছেন। কোহলবার্গ তো আমাদের একেবারেই হবে না, আমরা বুঝতে পারছি। এখানে সোশ্যাল অ্যান্ড কালচারাল কথাটা বলা হয়েছে ঠিকই, কিন্তু কিওয়ার্ড কি ছিল? কিওয়ার্ড ছিল আমাদের অ্যাক্টিভ সিকার্স। সুতরাং এখানে সামাজিক এবং সাংস্কৃতিক বিকাশও একেবারেই হবে না, এবং ওয়াটসনের কথাও একেবারে হবে না। আমরা সরাসরি পিয়াজের কথা বলে দিতে পারি, শুধুমাত্র যে কিওয়ার্ডটা রয়েছে সেই কিওয়ার্ডটা দেখে, অর্থাৎ সক্রিয় জিজ্ঞাসু বা অ্যাক্টিভ সিকার্স কথাটা আমরা যেখানেই দেখব সেখানে পিয়াজের কথা কিন্তু মনে করে নেব। এখানে অ্যাক্টিভ সিকার্সে কিন্তু কিওয়ার্ড, সুতরাং এটা দেখেই আমরা কিন্তু উত্তর একেবারেই করে দিতে পারবো। চলে যাচ্ছে আমরা পরবর্তী প্রশ্নে। while working on a jigsaw puzzle 5 years old Nagma says herself। jigsaw puzzle হচ্ছে যে এক ধরনের রং দিয়ে তৈরি করা, বিভিন্ন শেপের রঙের কিউব দিয়ে বিভিন্ন শেপ তৈরি করা যায় এই পাজলের মধ্যে দিয়ে। তো সেটা নিয়ে যখন নাগমা নামক একটি 5 বছরের বাচ্চা খেলছিল, তখন সে নিজেকেই নিজে বলে ওঠে, where is the blue piece? No, not this one, darker one that would be here and make this shoe। This kind of talk is referred to by Vygotsky is। তাহলে পাজল নিয়ে খেলা করার সময় 5 বছর বয়সী নাগমা নিজেকে বলে, হলুদ টুকরোটি কোথায়? না, এটি এখানে হবে না, আরো গাঢ় রঙের কোনো টুকরো চাই যেটা এই জুতোটা তৈরি করে দেবে। তো এই ধরনের যে নিজের পার্সোনাল টক, এটাকে ভাইগটস্কি কি বলে অভিহিত করেছেন? প্রাইভেট স্পিচ, টক অ্যালাউড, স্ক্যাফোল্ডিং, ইগোসেন্ট্রিক স্পিচ। কি বলেছেন সেটা আমাদের দেখতে হবে। তো ভাইগটস্কির কথা যখনই চলে আসে, বলছিলাম না কিছু কিছু কিওয়ার্ড আছে। প্রাইভেটলি যখন কথা বলছে, নিজের সাথে নিজে যখন কথা বলে, অবশ্যই ভাইগটস্কির ক্ষেত্রে এটি প্রাইভেট স্পিচ হয়ে যাবে। ভাইগটস্কি সামাজিক বিকাশের কথা বলেছিলেন, এবং সেই সামাজিক বিকাশের মধ্যে ভাষার বিকাশ একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ জায়গা নিয়ে থাকে, একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ স্তর বলা যেতে পারে, যেখানে পিয়াজে এই ধরনের পিচকে কিন্তু ইগোসেন্ট্রিক পিচ বলেছিলেন। অর্থাৎ এটা কিন্তু পিয়াজে বলেছিলেন, ইগোসেন্ট্রিক পিচের কথা কিন্তু পিয়াজে বলেছিলেন। এটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। চলে আসছে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। Giving cues to children and offering support as and when needed is example of। Giving cues to children and offering support as and when needed is an example of। শিশুদের প্রতি নানা ধরনের ইঙ্গিত প্রদান করা এবং প্রয়োজনে সহায়তা প্রদান করাকে বলা হয়। তাহলে কিউ বলতে এখানে বলা হচ্ছে ইঙ্গিত প্রদান করা। ইঙ্গিত ছাড়া আমরা কিউকে বলতে পারি সংকেত। বিভিন্ন ধরনের সংকেত প্রদান করা এবং সাপোর্ট দেওয়া যতটুকু তার দরকার, ঠিক আছে, when needed, যতটুকু দরকার। রিইনফোর্সমেন্ট, কন্ডিশনিং, মডেলিং এবং স্ক্যাফোল্ডিং। উত্তর একেবারেই পরিষ্কার, স্ক্যাফোল্ডিং হবে উত্তর। ভাইগটস্কি স্ক্যাফোল্ডিংকে তার সামাজিক নির্মিতিবাদ তত্ত্বের একটি অন্যতম মূল নীতি বলে গ্রহণ করেছেন। স্ক্যাফোল্ডিংকে আমরা বাংলায় বলতে পারি ভাড়া বন্ধন, ঠিক আছে। আচ্ছা, স্ক্যাফোল্ডিং জিনিসটা কি? আমরা ভাইগটস্কি নিয়ে ভিডিও আপডেট পাবো, তখন দেখতে পাবো যে স্ক্যাফোল্ডিং জিনিসটা কি, বা ভাইগটস্কির নির্মিতিবাদ তত্ত্বের মূল নীতিগুলো কি কি ছিল সেগুলো নিয়ে বিস্তারিত আলোচনা আসবো। কিন্তু আপাতত স্ক্যাফোল্ডিং জিনিসটা কি সেটা বলতে গেলে আমরা প্রথমে একটা এক্সাম্পল বলতে চাই। সাইকেল চালানোর এক্সাম্পল বলতে পারি।
অর্থাৎ যখন আমরা সাইকেল চালানো কেউ শেখে তখন পেছন থেকে একজন তাকে সাপোর্ট দেয়, ঠিক আছে, কিন্তু সারা জীবন তার যখন ব্যালেন্স এসে যায় তখন কিন্তু সারা জীবন তার পেছন পেছন দৌড়তে থাকে না। তাহলে যতটুকু তার সাপোর্ট দরকার, যতটুকু তার কিউ দরকার, ততটুকুই কিন্তু তাকে দেওয়া হবে। অর্থাৎ কোনো শিখন প্রক্রিয়ার ক্ষেত্রে, শিখন প্রক্রিয়ার কোনো স্টেজে গিয়ে যখন ছাত্রছাত্রী আটকে যায় তখন তাকে যে কিউ দেওয়া হয়, অন্যান্য ব্যক্তিরা, সমাজের অন্যান্য ব্যক্তিরা যারা তার থেকে বেশি জানে বা তাকে সাপোর্ট করতে পারবে, তারা সেই পর্যায়ে আটকে গেছে যেখানে সেই পর্যায়ে একটু কিউ দিতে পারে, একটু সাপোর্ট দিতে পারে, কিন্তু পুরো কাজটা সে করে দেবে না, তাকে জাস্ট একটু হেল্প করতে পারে। কাজ কিন্তু করবে শিক্ষার্থী নিজে নিজে। সেই হেল্প করাটাকে বলা হয় স্ক্যাফোল্ডিং বা বাংলায় ভাড়া বন্ধন, ঠিক আছে। আমরা বাকি অপশনগুলো যদি দেখে নিই তাহলে প্রথমে দেখছি রিইনফোর্সমেন্ট। স্কিনার কথাটি বলেছিলেন। কন্ডিশনিং, বিহেভিয়ারিস্ট যারা যারা আচরণবাদী তারা কিন্তু কন্ডিশনিং শব্দটি অ্যাপ্লাই করেছিলেন। বেন্ডুরা, প্যাভলভ, স্কিনার প্রত্যেকে কন্ডিশনিং কথাটি কিন্তু ব্যবহার করেছিলেন। মডেলিং অনলি বেন্ডুরার তত্ত্বে আমরা দেখতে পাই। তো যাই হোক, এগুলো সম্পর্কিত পরে আমরা আরো বিভিন্ন ধরনের আলোচনা করব, তখন বিস্তারিত জানবো। চলে আসছে আমরা পরবর্তী প্রশ্নে। হুইচ অফ দ্য ফলোইং বিহেভিয়ার্স ক্যারেক্টারাইজ দ্য কংক্রিট অপারেশনাল স্টেজ? জিন পিয়াজে প্রস্তাবিত মূর্ত সক্রিয়তা স্তর নিচের কোন আচরণটিকে চিহ্নিত করে? আচ্ছা, জিন পিয়াজে প্রজ্ঞামূলক বিকাশকে 4টি স্তরে ভাগ করেছে: সংবেদন চালকমূলক স্তর, প্রাক সক্রিয়তা স্তর, মূর্ত সক্রিয়তা স্তর এবং যৌক্তিক সক্রিয়তা স্তর। অর্থাৎ সেন্সরি মোটর স্টেজ, প্রি অপারেশনাল স্টেজ, কংক্রিট অপারেশনাল স্টেজ এবং ফর্মাল অপারেশনাল স্টেজ। তাহলে পিয়াজে তার কগনিটিভ ডেভেলপমেন্টকে 4টি স্তরে ভাগ করেছেন। তার মধ্যে 3 নম্বর স্তর কংক্রিট অপারেশনাল স্টেজ বা মূর্ত সক্রিয়তার স্তর। এটি প্রধানত 7 থেকে 11 বছর শিশুরা এই স্টেজের মধ্যে থাকে। আমরা চলে যাচ্ছি অপশনে হাইপোথেটিকো ডিডাকশন রিজনিং বা প্রপোর্শনাল থট। এটা কোন স্তরে হয়ে থাকে? হাইপোথেটিকো ডিডাকশন রিজনিং, বুঝতেই পারছি রিজনিং অর্থাৎ যুক্তিবাদী বিভিন্ন আলোচনা বা বিভিন্ন চিন্তাধারা তাদের মধ্যে আসে। আর প্রপোর্শনাল থট অর্থাৎ প্রপোর্শনে চিন্তাভাবনা তারা করতে পারে, তুলনামূলক বিভিন্ন চিন্তাভাবনা তারা করতে পারে। সুতরাং আমরা বুঝতেই পারছি এটি অ্যাভাব 11 ইয়ার্স, এটি মোটামুটি অ্যাভাব 11 ইয়ার্সের শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য হবে। তারপরের অপশন হচ্ছে কনজারভেশন আর ক্লাস ইনক্লুশন। আচ্ছা, ক্লাসিফাই করতে পারে এবং কনজারভেশন করতে পারে। কনজারভেশন করা মানে হচ্ছে যে আইডেন্টিফাই করা, অর্থাৎ কোনো বস্তু কতটা রয়েছে সেই সম্পর্কে একটা ধারণা যখন আসে তখন তাকে কনজারভেশন বলা হয়। যেমন আমরা বলতে পারি যে একটা বোতলে 1 লিটার জল রয়েছে, আবার একটা সরু নলে 1 লিটার জল রয়েছে। সেখানে বোতলটা জায়গা কম নিয়ে রয়েছে, কিন্তু সরু নলটা দেখতে গেলে মনে হচ্ছে অনেকটা বেশি, কিন্তু টোটাল তার ভেতরের যে জলটা রয়েছে সেটা কিন্তু 1 লিটারই। এই ধারণাটা হয়ে যাচ্ছে যখন, অর্থাৎ এটা মনে হচ্ছে তো ঠিকই 7 থেকে 11 বছর বয়সী ছেলে মেয়েদের মধ্যেই এই ধরনের ধারণা ডেভেলপ করে। তবে পরেরগুলো আমরা দেখে নিচ্ছি। পরবর্তীতে দেখছি এটা ভুল আছে, এটা হবে ডেফোড ইমিটেশন। এটি হবে ডেফোড ইমিটেশন, DEFERRED ইমিটেশন বা অবজেক্ট পারমানেন্স। অর্থাৎ ডেফোড ইমিটেশন হচ্ছে অনুকরণ করা, ঠিক আছে। অনুকরণ করা কিরকম? যে কোনো শিশু তার মাকে দেখছে যে রান্না করতে, এবার সে যখন তার খেলাবাটি নিয়ে খেলছে বা কিছু একটা নিয়ে খেলছে তখন সে আর কি নকল করে মা যেরকম ভাবে রান্না করে সেরকম ভাবে হাত নেড়ে নেড়ে রান্না করছে। কোনো ছেলে হয়তো তার বাবাকে সেভ করতে দেখেছে, এবার সে লুকিয়ে, বাবার সামনে হয়তো করলো না, লুকিয়ে এদিকে বাবার মতো করে সেভ করার চেষ্টা করছে। এটা একেবারে জন্ম থেকে 2 বছরের শিশুদের ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ সেন্সরি মোটর স্টেজের কথা বলছিলাম, সেই সেন্সরি মোটর স্টেজ অর্থাৎ সংবেদন চালকমূলক স্তর, সেই স্তরে গিয়ে এটা হয়। মেক বিলিভ প্লে অর্থাৎ হচ্ছে যে কোনো কিছু একটা সিম্বল নিয়ে যখন খেলা করে, অর্থাৎ দেখেছে যে মোবাইলে কথা বলে বড়রা, এবার সে হয়তো একটা পেন পেয়েছে বা একটা কাগজের রোল পেয়েছে, সেটা নিয়ে সে ফোনের বড়দের মতো অনুকরণ করে ফোন করছে হয়তো, সেটাকে বলে মেক বিলিভ প্লে। আর এটা অবশ্যই একেবারে সেন্সরি মোটর স্টেজ নয়, তবে 2 থেকে 7 বছরের মধ্যে, 2 থেকে 7 বছরের শিশুদের মধ্যে এটি আমরা দেখতে পাই, যেটা চলে আসছে প্রাক সক্রিয়তা স্তরে। তাহলে এখানে আমাদের উত্তর হবে 2 নম্বর
অর্থাৎ কনজারভেশন প্লাস ইনক্লুশন। চলে আসছে আমরা আমাদের পরবর্তী প্রশ্নে। Which of the following is an Piagetian concept in context of cognitive development of children? আচ্ছা, পিয়াজের কগনিটিভ ডেভেলপমেন্ট নিয়ে আবার একটা প্রশ্ন আমরা পাচ্ছি। পিয়াজে শিশুদের সংজ্ঞাত্মক বিকাশ বা প্রজ্ঞামূলক বিকাশের প্রসঙ্গে নিচের কোনটি বলেছেন? আচ্ছা, স্কিমা, অবজারভেশনাল লার্নিং, কন্ডিশনিং, রিইনফোর্সমেন্ট। স্কিমা পিয়াজের তত্ত্বের একটা অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যদিও পিয়াজের নিজে এই শব্দটি না বললেও এটির ব্যবহার তিনি অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে করেছেন। এর পরের অপশনে আমরা দেখতে পাচ্ছি যে অবজারভেশন লার্নিং। অবজারভেশন লার্নিং ভেন্দুরা আমাদের দিয়েছিলেন। আর কন্ডিশনিং বা রিইনফোর্সমেন্ট অবশ্যই বিহেভিয়ারিস্টদের কাছ থেকে আমরা এটা শুনে থাকি। যাই হোক, স্কিমা জিনিসটা কি সেটা আমরা একটু আগে জেনে নিই। স্কিমাকে আমরা প্যাকেট অফ নলেজ বলতে পারি। অর্থাৎ কোনো বিষয় সম্পর্কে তার যখন কোনো শিশুর কোনো ধারণা হয়, অর্থাৎ সে তার বাড়িতে ধরো একটা বেড়াল দেখতে পেয়েছে, ঠিক আছে, সে বেড়াল সম্পর্কিত জানে যে বেড়াল কেমন দেখতে হয়। এবার সে অন্য এক আত্মীয়র বাড়ি গেছে, সেখানে গিয়ে সে কুকুর দেখলো, কিন্তু বেড়াল আর কুকুরের পার্থক্য সে কিন্তু জানে না, তাই বেড়ালের মতো হলো একটু আলাদা। সে প্রথমে কিন্তু ভাববে বেড়ালই, কিন্তু তারপর যখন দেখলো যে সে কুকুরটা ডাকে অন্যরকম ভাবে, বেড়ালের মতো নয়, তখনই তার ধারণা তৈরি হলো যে না, বেড়ালের মতো দেখতে এই ব্যাপারে সিমিলারিটি থাকলেও যখন তার ডাক আলাদা হবে বা এই সিমিলারিটি থাকবে না, তখন একে আমরা কুকুর বা ডগ বলবো। অর্থাৎ তার একটা যে নলেজ ছিল, প্রথমত বেড়ালের সম্পর্কিত যে নলেজটা ছিল, সেটাকে সঙ্গে নিয়ে আরেকটু বেড়ে একটা কুকুর কিরকম হয় তার একটা নলেজ তৈরি হলো। অর্থাৎ তার কোনো শিশুর মাথার মধ্যে যে প্যাকেটস অফ ইনফরমেশন গুলো থাকে সেগুলোকে স্কিমা বলা হয়। চলে আসছে আজকের আমাদের শেষ প্রশ্নে। প্রাইমারি অবজেক্টিভ অফ অ্যাসেসমেন্ট শুড বি, মূল্যায়নের প্রাথমিক লক্ষ্য কি হবে? প্রথম পয়েন্টে আমরা দেখছি অ্যাসাইনিং র্যাঙ্ক টু স্টুডেন্টস। অ্যাসাইনিং র্যাঙ্ক মানে ফার্স্ট, সেকেন্ড, থার্ড এই র্যাঙ্ক করা, সেটা কিন্তু মূল্যায়নের কখনোই প্রাথমিক লক্ষ্য আমাদের হতে পারে না। পরেরটা রয়েছে আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স ক্ল্যারিটি অ্যান্ড কনফিউশনস অ্যাবাউট রিলেটেড কনসেপ্টস। অর্থাৎ শিশুদের মধ্যে কতটা ক্লিয়ারিটি রয়েছে তাদের বিষয় সম্পর্কে, বা কোনো কনফিউশন থাকলেও কতটা কনফিউশন রয়েছে সেটাই এক্ষেত্রে বোঝা, যাতে পরবর্তী ক্ষেত্রে তাদের বিকাশের পথে এগিয়ে নিয়ে যেতে আমাদের সুবিধে হয়। অবশ্যই অ্যাসেসমেন্ট কিন্তু আমরা এই জন্যই করে থাকি। অ্যাসেসমেন্টের মধ্যে কিছুটা জাজমেন্ট থেকে থাকে। তো দুটো জিনিস, ইভ্যালুয়েশন আর অ্যাসেসমেন্ট। ইভ্যালুয়েশনে জাজমেন্ট দরকার হয়, আর অ্যাসেসমেন্ট কিন্তু মূলত ফিডব্যাকের জন্য করা হয়। অবশ্যই আমরা বুঝতেই পারছি, উত্তরও পেয়ে গেছি যে 2 নম্বরে এর উত্তর হবে আন্ডারস্ট্যান্ডিং চিলড্রেন্স ক্লিয়ারিটি। তো এই ছিল আমাদের প্রথম 10 প্রশ্ন। অর্থাৎ 2019-এর ডিসেম্বর মাসে যে পরীক্ষাটি হয়েছিল, যে সিটেট পরীক্ষাটি অনুষ্ঠিত হয়েছিল, সেই পরীক্ষারই প্রথম 10টা প্রশ্ন আমরা আলোচনা করলাম। এর পরবর্তীতে আস্তে আস্তে বাকি প্রশ্ন আলোচনা করতে থাকবো। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন, কমেন্ট করুন। আপনাদের কমেন্ট আমাদের কাছে সত্যি মূল্যবান। তো এই ধরনের ভিডিও যদি আপনাদের পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই জানাবেন। আর খুব শিগগিরই আমরা মূল বিষয়বস্তুর ওপর কিছু ভিডিও আনতে চলেছি, সাবজেক্টের ওপর ভিডিও আনতে চলেছি, কিন্তু সাবজেক্টের পাশাপাশি এই ধরনের ভিডিও চলতে থাকবে। কারণ সিটেট মানে প্রিভিয়াস ইয়ার কোশ্চেন কিন্তু যত আমরা সলভ করব সিটেটের জন্য, ততই আমাদের কনফিডেন্স বাড়বে এবং টাইপ অফ কোশ্চেনের টাইপ সম্পর্কে আমাদের একটা ধারণা তৈরি হবে। কারণ আমরা মূল বিষয় হয়তো অনেকেই অনেকটা জানি, কিন্তু কিওয়ার্ড ধরে ধরে ঠিকমতোভাবে অ্যান্সারটা দেওয়া, সেখানেই কিন্তু কিছুটা সমস্যা তৈরি হয়ে যায়, বা আমাদের যদি কিছু কনফিউশনও তৈরি হয় তাহলে বারবার ওটা পড়তে গেলে কিন্তু আমাদের সময় চলে যায়। তাই প্রিভিয়াস ইয়ার কোশ্চেন রেডি রাখা খুবই দরকার। সঙ্গে থাকুন লার্ন টুডে। আজ তাহলে এই পর্যন্তই, ফিরে আসবো অন্য ভিডিওয়ে।
ধন্যবাদ।